নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং সংখ্যালঘু ভোট। ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা তিনি একটি মন্তব্য করেছেন দার্জিলিংয়ে। তিনি দার্জিলিংয়ের আদিবাসিন্দা। তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে চরম ধরনের হিংসা, অনাচার, অনিয়ম এসব যদি না হয় তাহলে জামাতি ইসলামীর ভালো ফল করা বা ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে জামাতি ইসলামীর নির্বাচনী ভবিষ্যৎ নির্ভর করছে হিংসার ওপরে, অনিয়মের ওপরে, অব্যবস্থার ওপরে, এবং এইটা যদি ঠেকানো যায় তাহলে জামাতি ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বা ভালো ফল করতে পারবে না। মিস্টার শ্রিংলা দীর্ঘদিন বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, ভারতের হাই কমিশনার ছিলেন ঢাকায়, এবং সেই সূত্রে তিনি বাংলাদেশটা খুব ভালো জানেন এবং বাংলাদেশে তার প্রচুর বন্ধুবান্ধব আছেন, সে কথাও তিনি আলোচনা প্রসঙ্গে বলেছেন। এখন আজকে আমি যে আলোচনাটা করতে চাই, যেটা শুরুতেই বললাম, যে বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং সংখ্যালঘু ভোট। আওয়ামী লীগ নির্বাচনে না থাকাতে সংখ্যালঘুরা কাদের ভোট দেবেন, কোন দলকে নির্বাচনে তারা জয়ী করবেন, এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন যে তারা কি করবেন। কারণ ঐতিহাসিকভাবে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা, তারা কিন্তু নৌকার যাত্রী, অর্থাৎ তারা আওয়ামী লীগের সমর্থক। এটা নিয়ে বিএনপি বা জামাতি ইসলামী নানান সময় ক্ষোভ প্রকাশ করেছে এবং এই যে হাসিনা সরকারের পতনের পর বলার চেষ্টা হয়েছে যে হিন্দুদের ওপর যে আক্রমণ সেগুলি আদৌ সাম্প্রদায়িক নয়, এগুলি সবই হচ্ছে রাজনৈতিক, কারণ তারা একতরফাভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে। কিন্তু উল্টো আলোচনাটা কখনো আসেনি যে কেন তারা আওয়ামী লীগকে আশ্রয় করেছে। তার কারণ বাংলাদেশের রাজনীতিতে একমাত্র আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের যে ঘোষিত বিষয়গুলি ছিল সেগুলিকে আশ্রয় করে তারা রাজনীতি করে। তার মধ্যে বাঙালি চেতনা এবং ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, এইগুলি খুব স্পষ্টভাবে, এগুলি সবই যে আওয়ামী লীগ তার রাজনীতিতে বা নির্বাচনী ময়দানে অক্ষরে অক্ষরে পালন করেছে এমনটি নয়, কিন্তু দলের ঘোষিত নীতি আদর্শের মধ্যে এই বিষয়টি আছে যে তারা সংখ্যালঘুদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা সেটাকে তারা রক্ষা করতে চায় এবং তারা ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা তাদের রাজনীতি। স্বভাবতই হিন্দুরা নৌকার যাত্রী বরাবর। এবারে প্রশ্ন হচ্ছে যে তারা কি করবেন, কারণ তাদের সামনে এসে হাজির হয়েছে ধানের শীষ আর দাড়িপাল্লা। আজকে আমি আলোচনা করব দাড়িপাল্লা নিয়ে। দাড়িপাল্লা হচ্ছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক। আমি আরেকটি ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব ধানের শীষ অর্থাৎ বিএনপি তারা কিভাবে হিন্দু ভোট, সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টা করছে। দুতরফেই চেষ্টাটা কিন্তু এক কথায় অপচেষ্টা এবং চূড়ান্ত ধান্দাবাজি বা চূড়ান্ত দ্বিচারিতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের আলোচনা জামায়াতে ইসলামী। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন এবং সংবাদ মাধ্যমেও যদি দেখেন, বাংলাদেশের পত্রপত্রিকায় দেখেন, আমি ওয়ালে কদিন আগে একটা খবরও লিখেছিলাম এটা নিয়ে, যে জামায়াতে ইসলামীর এবারের যেন একটা বড় স্লোগান, বড় বিষয়, প্রচারের বিষয় হয়েছে যে হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টেনে তোল। এই হরে কৃষ্ণ হরি বল, এই যে কথাটা তারা বলছে, এটা কিন্তু শুধুমাত্র একটি দুটি কেন্দ্রে নয়, গোটা বাংলাদেশে এবারে তাদের প্রচারের বিষয় হচ্ছে হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টেনে তোল। জামাতের একেবারে বাঘা বাঘা নেতারা তারা গ্রামে গঞ্জে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে তারা এই হরিধ্বনি দিচ্ছেন, কৃষ্ণ নাম জপ করছেন। কেউ কেউ বলছেন যে জাত খুইয়েছে জামাত, তার কারণ তারা একটি কট্টর ইসলামপন্থী দল, সবাই জানে সেটা তাদের নিজস্ব আদর্শগত অবস্থান। এই নিয়ে আমি অন্তত কোনো প্রশ্ন তুলছি না, জামাতের আদর্শগত অবস্থান নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তারা যে এতদিন ধরে যে রাজনীতিটা করে এসছে, সেই রাজনীতি থেকে তারা যে একেবারে 180 ডিগ্রি সরে যাওয়ার চেষ্টা করছে, এই চেষ্টাটা কতটা আন্তরিক, কতটা মনের আর কতটা মুখের কথা, এই বিষয়টি কিন্তু আলোচনা হওয়া উচিত এবং সকলকে এই বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার।
তার কারণ বাংলাদেশে যে 8-9% সংখ্যালঘু ভোট আছে, এই ভোটের দ্বারা প্রায় 70-80, কেউ কেউ মতে, কারো কারো মতে 90টি আসনে তারা ফ্যাক্টর, অর্থাৎ সংখ্যালঘু ভোট যারা পাবেন তারা জিতবেন বা অনেকটা এগিয়ে থাকবেন লড়াইতে, এই বিষয়টি আছে। ফলে সংখ্যালঘুদের যতই নিপীড়ন নির্যাতন করা হোক না কেন, ভোটের সময় দেখা যায় সব দলই তাদেরকে গিয়ে গলায় জড়িয়ে ধরে। এবারে দুটি দল তারা মনে করছে যে আওয়ামী লীগের সঙ্গে থাকা হিন্দু ভোট, বিশেষ করে সেই ভোটটা তারা তাদের দিকে আনবেন। তার জন্যই জামাত ওই রকম একটা স্লোগান এনেছে, হরে কৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টেনে তোল। আপনারা জানেন কয়েক মাস আগে তারা একটি হিন্দুদের সম্মেলন, হিন্দু সম্মেলন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তারা করেছে। এবং এবারের নির্বাচনে খুলনা 1 আসনে একজন ব্যবসায়ী, তিনি হিন্দু ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, তাকে জামাতে ইসলামী টিকিট দিয়েছে, তিনি দাড়িপাল্লার প্রার্থী। এবং তিনিও বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে এই কথাই বলছেন, হরে কৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টেনে তোল। এবং তিনি বলছেন যে হিন্দু ভাইগণ, কারো কোনো দুশ্চিন্তা নেই, জামাত আমায় প্রার্থী করেছে, মানে এই হচ্ছে যে বোঝা যাচ্ছে যে জামাত হিন্দুদেরকে নিয়েই চলতে চায়। এখন জামাত হিন্দুদের নিয়ে চলতে চায় কি না, এটা ভবিষ্যতে তারা কি করবে এই আলোচনাতে এখনই স্পষ্ট করে বলা মুশকিল, কিন্তু ভবিষ্যতের খানিকটা আভাস কিন্তু সবসময় ইতিহাস এবং অতীত থেকে নেওয়া যেতে পারে। খুলনা 1 আসনটাই ধরা যাক, এটি দাকোপ এবং বটিয়াঘাটা এই দুটি উপজেলা নিয়ে এই আসনটি। এই আসন থেকে একবার শেখ হাসিনা আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। এই আসনটি আওয়ামী লীগের একটি ঘাঁটি। এইখানে জামাতি ইসলামী কেন কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছে, তার একটা বড় কারণ হচ্ছে যে এখানে প্রচুর সংখ্যায় হিন্দু মানুষ বাস করেন, প্রচুর সংখ্যায় হিন্দু মানুষ এখানে বাস করেন। এবং শেখ হাসিনা এই যে গত বিজয়া দশমীতে তিনি অনলাইনে বিজয়া শুভেচ্ছা বিনিময়ের যে অনুষ্ঠানটি করেছিলেন, সেটি দাকোপ বটিয়াঘাটার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে, তার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন বাংলাদেশের বাকি অংশের মানুষ, কিন্তু উদ্যোক্তা ছিলেন আওয়ামী লীগের দাকোপ বটিয়াঘাটা উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা, তারা এটার আয়োজক ছিলেন। তার কারণ শেখ হাসিনাও জানেন যে ওই এলাকায় হিন্দু জনগণের সংখ্যা অন্য জায়গার তুলনায় বেশি। এখন এই যে দাকোপ বটিয়াঘাটা, এখানকার যে ইতিহাস এবং জামাতের যে ভূমিকা, সেইটা কিন্তু এই নির্বাচনে আলোচনায় আসা উচিত। তা না হলে হরে কৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টেনে তোল এর মধ্যেই সব কিছু হারিয়ে যাবে। কিন্তু এই কীর্তনের গানের মধ্যেই কিন্তু সব ইতিহাসকে মুছে ফেলা যাবে কি না, এটা একটা বড় প্রশ্ন। এবং এটা একটা বাংলাদেশের সকল নাগরিক, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের কাছে এইটা একটা বড় প্রশ্ন হওয়া উচিত যে যারা এই কথা বলছেন তারা এই কথা বলার নৈতিক অধিকার তাদের আছে কিনা। এই খুলনা 1 অঞ্চল, এই যে খুলনা এলাকা, এখানেই রয়েছে চুকনগর। আপনারা মুনতাসির মামুনের বিখ্যাত বই, আমি যে বাংলাদেশিরা এখনও বইটি পড়েননি তাদের বলবো এই বইটি আপনারা অবশ্যই পড়বেন, চুকনগর গণহত্যা। এই চুকনগর গণহত্যাটি কি, সেটি আসলে হচ্ছে যে এই চুকনগরে হাজার হাজার হিন্দু মুক্তিযুদ্ধের সময় তারা যখন আতঙ্কগ্রস্ত হয়ে ভারতে চলে আসবেন বলে তারা চুকনগরে সংগঠিত হয়েছিলেন, যে সেখান থেকে সীমান্ত খুব কাছে, সেখান থেকে তারা সীমান্ত পেরোবেন। কয়েক হাজার পরিবার আশপাশের জেলাগুলি থেকে এসে ওইখানে জড়ো হয়েছিলেন। রাত পর্যন্ত মানুষ আসতে থাকে, ভোর রাত পর্যন্ত মানুষ আসতে থাকে। তার কারণ তারা গ্রামে থাকতে পারছেন না, সেখানে কখনো পাক বাহিনী হামলা চালাচ্ছে, কখনো রাজাকার আলবদর আল শামস এসে হামলা করছে, ঘর থেকে মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে, যুবক তরুণ যাদেরকে পাচ্ছে তাদেরকে হত্যা করছে। এই যে পরিস্থিতির মধ্যে প্রাণ বাঁচাতে হিন্দু সম্প্রদায়কে বিশেষভাবে টার্গেট করা হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটা সকলেই জানেন যে পাক বাহিনী এটাকে একটা ধর্মীয় বিদ্বেষের জায়গা থেকে দেখানোর চেষ্টা করছিল যে হিন্দুস্তান এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারাই মূলত বাংলাদেশ চাইছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ চাইছে না, এরকম একটা ধারণা তারা তৈরি করার চেষ্টা করেছিল, যেটা সম্পূর্ণ ফেক, ভ্রান্ত ধারণা ছিল। বাঙালি হিসেবে হিন্দু মুসলমান একত্রে তারা লড়াই করেছিল। এই হিন্দুরা যখন বাঁচার জন্যে ভারতে চলে আসবেন ঠিক করে, সেইখানে পাক বাহিনী কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার হিন্দুকে তারা সেখানে হত্যা করে। এবং এই যে খবর যে তারা ওখানে জড়ো হয়েছে, এই খবরই কিন্তু জামাতের আশ্রয়ে থাকা, জামাতের অনুমোদন প্রাপ্ত আলবদর আল শামস রাজাকার বাহিনী তারা
পাক সেনা মানে কমান্ডারদের দিয়েছিল যে এইখানে প্রচুর হিন্দু জড়ো হয়েছে। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যেই ঘটনা যেখানে চুকনগর, সেই চুকনগর কিন্তু এই খুলনা 1 আসনের মধ্যে পড়ে এবং সেখানেই কৃষ্ণনন্দী পেশায় ব্যবসায়ী, তিনি প্রার্থী হয়েছেন। তার পিতা তিনি মুসলিম লীগ করতেন, ফলে তার একটা ধারাবাহিকতা আছে ইসলামপন্থী রাজনীতির সঙ্গে, তার একটা বোঝাপড়া আছে, তার একটা কি বলা যায় সংযোগ আছে। কিন্তু হঠাৎ করেই কৃষ্ণনন্দী কবে, কেউ জানে না যে তিনি নাকি জামাতের ওই সংশ্লিষ্ট উপজেলার সভাপতি হয়েছেন, হিন্দু কমিটির সভাপতি, এগুলো কেউ জানতো না, কিন্তু হঠাৎ করেই তাকে এইভাবে সামনে আনা হয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জামাতে ইসলামী দাবি করছে যে তাদের সংগঠনে কয়েক লক্ষ হিন্দু সদস্য আছে। কে কোথায় আছেন কেউ জানে না, কারণ জামাতের কোনো মঞ্চেও কোনো নেতাদের দেখা যায়নি। শুধু একজন নেতা, যিনি অন্য একটি হিন্দু গণসংগঠন করেন, হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন করেন, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ, তার একজন নেতাকে ঢাকায় জামাতের একটি জনসভাতে হাজির করা হয়েছিল। এগুলি সবই প্রতীকী, কৃষ্ণনন্দী একটি প্রতীকী বিষয়, যে হিন্দুদের দেখানো যে দেখো আমরা প্রার্থী করেছি। জামাত 224টা আসনে এবারে নির্বাচনে লড়াই করছে, তার মধ্যে একটি মাত্র আসনে তারা একজন সংখ্যালঘুকে প্রার্থী করেছে, তিনি হিন্দু, তিনি খুলনা 1 আসনে লড়াই করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবেই কিন্তু জামাতকে সবাই জেনে আসছে, অর্থাৎ জামাতে ইসলামীও এটা অস্বীকার করে না যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের বক্তব্য হচ্ছে, আমি কদিন আগেই জামাতে ইসলামীর জেনারেল মানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, আমি তাকে একটা ইন্টারভিউ করেছি দ্য ওয়ালের পক্ষ থেকে। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমাদের পূর্বসূরীরা তারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করতেন, এটা তাদের রাজনৈতিক অবস্থান ছিল। তিনি বলতে চাইছেন যে এটার মধ্যে কোনো ভুল ছিল না। আমিও বলছি না যে এটার মধ্যে কোনো ভুল ছিল, কেউ অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকতেই পারেন, কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে জামাতে ইসলামী এবং তাদের গণসংগঠনগুলি যেভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মা বোনেদের সম্ভ্রমহানি করেছিল এবং পাক বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল, সেটাকে দেশদ্রোহিতা বললে খুব কমই বলা হবে। এর থেকে বড় কোনো শব্দও নেই। এটাই দুর্ভাগ্য যে এই রকমভাবে সংগঠিতভাবে একটি দল হিসেবে কেউ এই রকম একটা জাতির প্রত্যাশার বিরোধিতা করেছে, ইতিহাসে এই রকমটি বিরল। সেই জামাতে ইসলামী এবার বাংলাদেশের নির্বাচনে একটা বড় শক্তি হিসেবে হাজির হয়েছে এবং তারা মনে করছে যে তারা সরকার গড়বে, আর যদি সরকার গড়তে নাও পারে তাহলে তারা একটি শক্তিশালী বিরোধী দল হয়ে সংসদে হাজির থাকবে, যাতে তারা সরকারকে পদে পদে ছোবল মারতে পারে। এটা ঘটনা যে জামাতে ইসলামী একটি সংগঠিত রাজনৈতিক দল এবং তাদের কর্মকাণ্ড আর 5টা রাজনৈতিক দলের সঙ্গে মেলে না। এই দলটি রাজনৈতিক দল চালানোর পাশাপাশি একটা এনজিওর মতো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আরও নানাবিধ কাজ তারা করেন। ফলে গরিব মানুষের তাদের প্রতি এক ধরনের আস্থার জায়গা আছে, যারা হয়তো অতটা ইতিহাস সচেতন নন, অতটা রাজনীতি সচেতন নন। কিন্তু বাংলাদেশের নির্বাচনী ময়দানে কখনোই জামাতে ইসলামী ভালো কোনো ফল করতে পারেনি। 1991 সালে তারা প্রথম একটি ভালো ফল করে 18টি আসন পেয়েছিল। তখন পরিস্থিতিটি একটু ভিন্ন ছিল, যে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ, সেই এরশাদের শাসনের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে জামাতও ছিল। কারণ তৎকালীন রাজনৈতিক যে মূল শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ, তারা এই সিদ্ধান্ত করেছিল যে বিরোধী শিবিরে তারা কোনো ভিন্ন বিরোধী ঐক্যটা যাতে অখণ্ড থাকে, এইটা তারা চেষ্টা করেছিলেন। ফলে জামাত সেই সুযোগে মূল স্রোতের রাজনীতির মধ্যে এসে পড়ে এবং 18টি সিট পায়। কিন্তু সেই জামাত যখন খালেদা জিয়া সরকারকে 91 থেকে 96 পর্যন্ত সমর্থন দেয়, তখন দেখা গেল যে 1996 সালের নির্বাচনে তাদের আসন কমে হয়ে গেল 3 এবং আবার তারা একটা ভালো সংখ্যায় আসন পেয়েছিল 2001 সালে 17টি আসন, যখন তারা বিএনপির সঙ্গে আবার জোট করে এবং সরকার পরিচালনা করে। 2008-এ সেই জন্যে তাদের আসন সংখ্যা কমে হয়ে যায় 2। এই মধ্যবর্তী সময়তে জামাত নির্বাচনে অংশ নেয়নি। একটা দীর্ঘ সময় তারা নিষিদ্ধ ছিল, আদালতের নির্দেশে তাদেরকে নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা সরকার। এসবই ঠিক যে নির্বাচনী ময়দানে তাদের একটা গভীর দৃঢ় সংগঠন থাকলেও নির্বাচনী ময়দানে জামাতে ইসলামী কখনোই তেমনভাবে
দাঁত ফোটাতে পারেনি, কখনো বিএনপির সহযোগিতা নিয়ে, কখনো অন্য কোনো দলের সহযোগিতা নিয়ে তারা রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করেছে। এবারের নির্বাচনে তারা চেষ্টা করেছিল যে কোনো মূল্যে ইসলামিক ঐক্য করা। 11টি দলকে নিয়ে হয়েও গিয়েছিল, কিন্তু ইসলামিক আন্দোলন তারা কিন্তু শেষ মুহূর্তে জামাতের সঙ্গে যায়নি। এটাও জামাতের একটা বড় ধাক্কা। ফলে তারা মনে করছেন যে তারা যদি সত্যি ভালো সংখ্যায় আসন পেতে চায় এবং সরকার গড়ার মতন সংখ্যা তাদের পেতে হয়, তাহলে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ভোট ছাড়া তাদের কোনো উপায় নেই। তাই ভিডিওতে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে জামাতের নেতা হিন্দু মহল্লায় গিয়ে বলছেন যে আমরা আপনাদের ডিমের কুসুমের মতো আগলে রাখবো। ডিমের মধ্যে ডিমের কুসুমকে যেভাবে একটা মানে সুরক্ষিতভাবে রাখা হয়, আমরা আপনাদের সেইভাবে সুরক্ষা দেব। তাতে কেউ কেউ আবার এই মন্তব্য করেছেন যে ভোট হয়ে গেলে ডিম সেদ্ধ খাওয়া বা ডিমের অমলেট খাওয়ার ইচ্ছে জাগবে না তো? অর্থাৎ ডিমটা ফাটিয়ে হিন্দুদের ওপর আবার সেই নিপীড়ন নির্যাতন করবেন না তো? এই আশঙ্কা কিন্তু নানা কারণে আছে। আশঙ্কার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তারা বলেছে নির্বাচন বয়কট করতে। এ ব্যাপারে সংখ্যালঘুরা সবচেয়ে দ্বিধান্বিত। তার কারণ তাদেরকে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে রাখা হচ্ছে। বিএনপি তারা ভয় দেখাচ্ছে, কোথাও আবার অভয় দিচ্ছে। জামাতও কোথাও অভয় দিচ্ছে, কোথাও ভয় দেখাচ্ছে। জামাতে ইসলামী তারা চেষ্টা করছে যে যত সংখ্যক হিন্দু ভোট তাদের পক্ষে নিয়ে আসার, এবং তারা বলতে চাইছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়তে তারা বিএনপি যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করেছে, জামাত তা করেনি। কিছু ক্ষেত্রে এই দাবি যে একেবারে মিথ্যে কথা বলা যাবে না। নির্বাচন, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং এই যে গত 1.5 বছরে যে দুটি দুর্গোৎসব হয়েছে, সেখানে অনেক জায়গাতে জামাতের নেতারা তারা কিছু ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন। কিন্তু এই ইতিবাচক ভূমিকাগুলোকে নিয়েই কিন্তু বিগলিত হলে পরে চলবে না। কারণ জামাতের ইতিহাস যা এবং জামাতের যা লক্ষ্য, সেই লক্ষ্য যদি বিবেচনায় রাখা যায়, তাহলে কিন্তু তেলে জলে কোনোভাবেই মেশার কথা নয়। তার কারণ তারা রাজনৈতিকভাবে তারা বিশ্বাস করে যে ইসলাম বাদে বাকি সবই ভুয়া। সেই দল এখন বলছে হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টেনে তোল। বোঝাই যাচ্ছে যে তারা মনে করে তাদের কাছে হিন্দু ভোট এখন তাদের কাছে একটা বিরাট বল ভরসা। ফলে হিন্দু ভোট মানে হিন্দুদের মন জয় করার জন্যে তারা এখন কৃষ্ণ নাম জপ করছেন, হরিনাম জপ করছেন। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু মানুষ শুধু নয়, সাধারণ বাংলাদেশি যে কোনো ধর্মের মানুষ তিনি হন না কেন, তাদেরকে কিন্তু ইতিহাস বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কাকে ভোট দেবেন। এই বিষয়টা যদি ভুলে যান, তাহলে আমার মনে হয় যে নিজের অস্তিত্বের বিরুদ্ধেই বিরোধিতা করা হবে। তার কারণ জামাতি ইসলামী মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল। এই বিষয়টি আমার মনে হয় শুধু সংখ্যালঘু হিন্দু বা অন্য সংখ্যালঘু সম্প্রদায় নয়, সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিকের এই বিষয়টি বিবেচনায় রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।